আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমি নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের সিলেবাসের চ্যাপ্টার 4 এস্টিমেশন অ্যান্ড কনফিডেন্স ইন্টারভাল। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এই চ্যাপ্টারগুলো হচ্ছে ইন্টার রিলেটেড। এখানে একটা চ্যাপ্টারের টপিকগুলো বা কনসেপ্টগুলো ভালোভাবে না বুঝতে পারলে পরের চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে অনেক সমস্যা হবে। সো চ্যাপ্টার 2 তে আমরা বেসিক্যালি নরমাল ডিস্ট্রিবিউশন পড়েছিলাম। ওই নরমাল ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা চ্যাপ্টার 3 স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এর পুরা চ্যাপ্টারটাতে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের কনসেপ্টগুলো আমাদের হচ্ছে কাজে লাগবে এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে আমরা কয়েক টাইপের কোয়েশ্চেন দেখেছি, চার ধরনের কোয়েশ্চেন এবং ওই সম্পর্কিত ইলাস্ট্রেশন দেখেছিলাম। ওইগুলাও চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে কাজে লাগবে। ওই টাইপের যে ফর্মুলাগুলো ছিল ওই ফর্মুলাও আমরা এই 4 নম্বর চ্যাপ্টারে ইউজ করব। তো আমি শুরু করছি আমাদের চ্যাপ্টার 4। প্রথমেই বলি এস্টিমেশন। এস্টিমেশন বিষয়টা কি? এস্টিমেট মানে হচ্ছে অনুমান করা। তো আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারে দেখেছিলাম যে আমরা পুরা পপুলেশন নিয়ে যদি হচ্ছে ডাটা অ্যানালাইসিস করতে যাই তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। এই কারণে আমরা পুরা পপুলেশন নিয়ে অ্যানালাইসিস না করে আমরা একটা অংশ বেছে নেই, পপুলেশনের অংশ যেটাকে আমরা বলি স্যাম্পল। ওই স্যাম্পলের ডাটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে এস্টিমেট করি পপুলেশনের একটা ভ্যালিউ। যেমন এইখানে দেখতে পাচ্ছি আমাদের স্যাম্পল মিন, যেটাকে এক্স বার দিয়ে প্রকাশ করা হয়। স্যাম্পল মিন এর ভ্যালুর উপর বেস করে আমি পপুলেশন মিন বা মিউ এর ভ্যালুটা এস্টিমেট করব, জাস্ট অনুমান করব। আমরা কিন্তু পুরো পপুলেশন নিয়ে অ্যানালাইসিস করিনি বা পুরো পপুলেশনের ডেটা কালেক্ট করিনি। আমরা শুধুমাত্র পপুলেশনের একটা অংশ নিয়েছিলাম। ওই স্যাম্পলের ওই অংশটাকে বলা হচ্ছে স্যাম্পল এবং ওই স্যাম্পলের মিন আমরা বের করেছি এক্স বার। সো পপুলেশনের মিন কিন্তু বের করিনি। সো আমরা স্যাম্পলের মিনটা থেকেই বলবো যে পপুলেশনের মিন হচ্ছে এইটা এক্স বার। এটা হচ্ছে একটা এস্টিমেশন, এটা কখনোই অ্যাকুরেট ডাটা দেবে না। কারণ অ্যাকুরেট ডাটা আমরা তখনই পাবো যখন আমরা পুরা পপুলেশনটা ডাটা কালেক্ট করব এবং অ্যানালাইসিস করব, তখন আমরা অ্যাকচুয়াল যে পপুলেশনের মিনটা মিউটা পাবো। কিন্তু পুরা পপুলেশন নিয়ে কাজ করতে গেলে অনেক টাইম কনজিউমিং এবং অনেক এক্সপেন্সিভ হয়ে যায় বিষয়টা। এই কারণেই স্যাম্পলিং এর টপিকটা এসেছে। সো এস্টিমেশন, এ দুই ধরনের এস্টিমেশন আমরা দেখতে পাই। একটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট। পয়েন্ট এস্টিমেট কি? Point estimate is a single value or point derived from a sample and used to estimate a population parameter. Point estimate হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু যেটা আমরা স্যাম্পল ডাটা থেকে পেয়েছি। একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে যদি আমরা পপুলেশনের কোনো একটা প্যারামিটারকে হচ্ছে ডিনোট করি বা হচ্ছে এস্টিমেট করি, ওই জিনিসটাকে বলা হয় পয়েন্ট এস্টিমেট। তো এখানে একটা সিম্পল এক্সাম্পল আছে। Suppose we select a sample of 50 employees and ask how many hours they worked last week. Compute the mean of this sample of 50 and use the value of the sample mean as a point estimate of the unknown population mean. একটা কোম্পানিতে আমরা মনে করি মোট 10,000 এমপ্লয়ি আছে। সো 10,000 এমপ্লয়ি সবাইকে নিয়ে একটা সার্ভে করা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো আমরা জাস্ট ওই 10,000 থেকে র্যান্ডমলি 50 জন এমপ্লয়িকে সিলেক্ট করেছি। আমরা জানতে চাই, কি জানতে চাই? আমরা জানতে চাই তারা গত সপ্তাহে কে কত ঘন্টা করে কাজ করেছে। এই 50 জনকে আমরা ইন্ডিভিজুয়ালি একজন একজন করে জিজ্ঞেস করব, কন্টাক্ট করে তাদের হচ্ছে ডাটা কালেক্ট করব। তাদেরকে জিজ্ঞেস করব যে কে কত ঘন্টা গত সপ্তাহে কাজ করেছে। সো এই 50 জনের ডাটা কালেক্ট করার পর আমরা কি করব? আমরা এই 50 জনের ডাটার মিনটা বের করব, এভারেজটা বের করব। এই 50 জনের এভারেজটা মনে করি আমরা এভারেজ পেলাম 65 আওয়ার্স। অর্থাৎ আমরা 50 জনের ডাটা কালেক্ট করে যে এভারেজটা বা মিনটা বের করলাম এটা হচ্ছে 65 আওয়ার্স। অর্থাৎ এই 50 জন এমপ্লয়ি গত সপ্তাহে এভারেজে 65 ঘন্টা কাজ করেছে টোটাল।
সো এখন এই এভারেজ 65 আসলো কিভাবে? হয়তোবা কোনো একজন এমপ্লয়ি গত সপ্তাহে 40 ঘন্টা কাজ করেছে, হয়তোবা কেউ 70 ঘন্টা, হয়তোবা কেউ 60 ঘন্টা, 55 ঘন্টা। তো এই 50 জনের যত ঘন্টা করে কাজ করেছে সবগুলা যোগ করে আমরা 50 দিয়ে যদি ভাগ করি তাহলে এই মিনটা পাবো 65 ঘন্টা। So we will conclude that all the employees worked 65 hours on an average last week. এখন আমাদের কোম্পানিতে টোটাল এমপ্লয়ি আছে হচ্ছে 10,000। এখন সবাইকে নিয়ে সার্ভে করা সম্ভব না, আমি আগেই বলেছি। সো আমরা 50 জনকে বেছে নিয়েছি র্যান্ডম স্যাম্পল হিসেবে এবং তাদের যে এভারেজ ভ্যালুটা আমরা পেয়েছি 65 আওয়ার্স। আমরা এখন বলবো যে বা এস্টিমেট করব যে আমাদের পপুলেশনের যে মিন বা এভারেজটা এটাও হচ্ছে 65 আওয়ার্স। এটা হচ্ছে একটা এস্টিমেট বা অনুমান। অ্যাকুরেট বা কারেক্ট ডাটাটা আমরা তখনই পাবো যখন আমরা পপুলেশন পুরাটাকে নিয়ে সার্ভে করব, অর্থাৎ 10,000 এমপ্লয়ি সবাইকে যখন আমরা কন্টাক্ট করে তাদের সবার ডাটা নেব এবং 10,000 দিয়ে ভাগ করব, তখন আমরা অ্যাকচুয়াল মিনটা পাবো, পপুলেশন মিনটা। কিন্তু আমরা আহ, একটা ছোট্ট অংশ বেছে নিয়েছি জাস্ট সময় বাঁচানোর জন্য। ওই স্যাম্পল বা ওই অংশের যে মিনটা এভারেজটা এটা বের করেছি এবং তারপরে আমরা এস্টিমেট করছি বা বলছি যে আমাদের পপুলেশন মিনও হচ্ছে ওইটা, অর্থাৎ 65 আওয়ার্স। এটা হচ্ছে একটা পয়েন্ট এস্টিমেট। পয়েন্ট এস্টিমেট কি করে? একটা সিঙ্গেল ভ্যালু, অর্থাৎ স্যাম্পল মিন এর একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে আমি পপুলেশন মিনটাকে এস্টিমেট করেছি, একটা সিঙ্গেল ভ্যালু 65 আওয়ার্স। এই জিনিসটাকে বলে পয়েন্ট এস্টিমেট। পয়েন্ট মানে হচ্ছে বোঝাচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু। তারপরে এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং এইটার উপর বেস করে হচ্ছে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন গুলা, যেটা হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভাল বিষয়টা কি? আমরা এর আগের স্লাইডে দেখেছি পয়েন্ট এস্টিমেট, যেটা হচ্ছে স্যাম্পলের একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে আমরা পপুলেশন প্যারামিটারকে ডিনোট করছিলাম। এখন we cannot always present an exact value to estimate a population parameter. It will be more effective if we can provide a range of values between which the population parameter will probably lie. আমরা এখন এক্স্যাক্টলি একটা ভ্যালু দিয়ে আমরা পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করব না, জাস্ট লাইক এর আগের স্লাইডে করেছিলাম, জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু 65 আওয়ার্স। আমরা কনফিডেন্স ইন্টারভাল বিষয়টা হচ্ছে আমরা এখন বলবো যে this range of values is called confidence interval, and the probability that the population parameter will lie between that range is called level of confidence. In the previous example, we found a mean value of 65 hours. আগের স্লাইডে দেখেছি যে আমাদের স্যাম্পলের মিন ছিল 65 ঘন্টা। Suppose we further calculated the standard deviation of that sample and found that it was 2 hours. আমাদের আগের যে স্যাম্পল 50 জনের স্যাম্পল ছিল ওইটার আমরা মিন বের করেছিলাম। এখন মনে করি যে আমরা ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও ক্যালকুলেট করেছি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পেয়েছি? 2 ঘন্টা। So now we can say that the population mean lies between 63 hours and 67 hours. কিভাবে আসলো এটা? অর্থাৎ মিন থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বিয়োগ দিয়েছি, এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট বা লোয়ার রেঞ্জ 63 ঘন্টা, আর মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যোগ করেছি 2 ঘন্টা, টোটালে পেয়েছি আমরা 67 ঘন্টা। এটা হচ্ছে আপার লিমিট বা হায়ার রেঞ্জ। সো আমরা আগের মতো এক্সাক্ট একটা ভ্যালু, একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে এখন প্রকাশ করব না যে পপুলেশন মিন হচ্ছে 65 ঘন্টা। আমরা বলবো যে পপুলেশন মিন 63 থেকে 67 এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। আমরা বলবো না যে পপুলেশন মিন 64 ঘন্টা বা 66 ঘন্টা। আমরা বলবো যে পপুলেশন মিনটা 63 থেকে 67 এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। হতে পারে সেটা 63, হতে পারে সেটা 65, হতে পারে সেটা 65.5, এনিথিং। বাট ওইটা এই রেঞ্জটার মধ্যে থাকবে বা থাকতে পারে। এখন আরেকটা প্রশ্ন চলে আসে যে পপুলেশন মিন যে এই রেঞ্জের মধ্যে থাকবে, অর্থাৎ 63 ঘন্টা থেকে 67 ঘন্টা এই রেঞ্জের মধ্যে যে থাকবে, আমরা কত পার্সেন্ট শিওর, আমরা কতটা কনফিডেন্ট? সো
ওই জিনিসটাকে বলা হয় লেভেল অফ কনফিডেন্স, যে আমরা কত পার্সেন্ট শিওর। আমরা একটা প্রবাবিলিটি দিয়ে প্রকাশ করব যে আমরা আসলে কত পার্সেন্ট শিওর যে পপুলেশন মিনটা 63 এবং 67 এই রেঞ্জের মধ্যে পড়ে। But all the values does not lie between 63 and 67. There might be some values like 59, 61, 70, etc. So আমাদের যে 50 জনের স্যাম্পলটা, ওদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি কন্টাক্ট করেছিলাম। সো আমরা বলছি যে এস্টিমেট করছি, একটা ইন্টারভাল দিয়েছি যে 63 এবং 67 এই রেঞ্জের মধ্যে পপুলেশন মিনটা থাকতে পারে। কিন্তু সবাই যে গত সপ্তাহে 63 থেকে 67 এই রেঞ্জের মধ্যে কাজ করেছে তা কিন্তু না। অনেকে হয়তো বা 59 ঘন্টা কাজ করেছে গত সপ্তাহে, অনেকে হয়তো 61 ঘন্টা কাজ করেছে, অনেকে হয়তো 70 ঘন্টা কাজ করেছে। সো 59 কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে না, 63 এবং 67 এর মধ্যে পড়ে না, 61ও কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে না। সো আমরা কিন্তু 100% শিওর না, আমরা 100% শিওর হয়ে বলতে পারবো না যে আমাদের পপুলেশন মিনটা 63 থেকে 67 এই রেঞ্জের মধ্যে আছে, 100% sure না। So, how much confident we are that the population mean lies between 63 and 67 hours? আমরা কতটা কনফিডেন্ট বা কত পার্সেন্ট শিওর? মনে করি মনে করি আমরা 95% শিওর যে আমাদের পপুলেশন মিনটা 63 থেকে 67 আওয়ার্স এই রেঞ্জের মধ্যে পড়বে। সো এই 95% এটাই হচ্ছে আমাদের লেভেল অফ কনফিডেন্স। এবং এই যে ইন্টারভালটা 63 টু 67, এবং আমরা কত পার্সেন্ট শিওর বা কতটা কনফিডেন্ট, 95% কনফিডেন্স, এই পুরো কনসেপ্টটাকে বলা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। সো দ্য লেভেল অফ কনফিডেন্স ইন দিস কেস ইজ 95%, অথবা 95% কে ডেসিমালে প্রকাশ করলে আমরা পাবো 0.95। এরপরের স্লাইডে আমি একটা গ্রাফের মাধ্যমে বুঝিয়ে দেব বিষয়টা। আই থিঙ্ক অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, খুবই সিম্পল টপিক। এই চ্যাপ্টারটা আসলে খুবই সহজ, বাট আগের চ্যাপ্টারগুলোর কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় কারো কাছে, তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে অনেক সমস্যা হবে। সো আমি রেকমেন্ড করব সবার আগে সেকেন্ড চ্যাপ্টারের যে নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা ক্লাস আমি নিয়েছিলাম, নর্মাল ডিস্ট্রিবিউশনটা খুব ভালোভাবে যাতে রিভাইজ করে আসে, তারপরে যাতে থার্ড চ্যাপ্টার অর্থাৎ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এই চ্যাপ্টারটাও যাতে খুব ভালোভাবে রিভাইজ দিয়ে আসে এবং প্র্যাকটিস করে আসে ওই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনগুলো। তাহলে এই চ্যাপ্টারটাই, ফোর্থ চ্যাপ্টার, খুবই সহজ মনে হবে। এবং এখানে সিমিলার কিছু আমরা ফর্মুলা ইউজ করব আগের চ্যাপ্টারের। সো এই গ্রাফটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে এর আগের স্লাইডে আমি এতক্ষণ কি বলেছি। আমরা হচ্ছে মিন পেয়েছি, স্যাম্পলের মিন পেয়েছি x বার ইকুয়াল টু 65 আওয়ার্স, 65 ঘন্টা আমরা স্যাম্পলের মিন পেয়েছি, অর্থাৎ 50 জনের সার্ভে থেকে পেয়েছি। আমরা হচ্ছে ওই স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করেছিলাম, যেটা ছিল হচ্ছে 2 আওয়ার্স, সিগমা ইকুয়াল টু 2। এখন স্যাম্পলের মিন থেকে এই 2 ঘন্টা যদি বিয়োগ করি আমরা পাই 63 ঘন্টা। স্যাম্পলের মিনের সাথে যদি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ সিগমাকে যোগ করি, অর্থাৎ 2 আওয়ার্স যোগ করি, তাহলে আমরা পাবো 67 আওয়ার্স, 67 ঘন্টা। সো আমরা বলেছি যে assume level of confidence 95%, অর্থাৎ আমরা 95% শিওর যে আমাদের পপুলেশন মিন এই x equal to 63, এই যে গ্রিন কালারের লাইন, x equal to 63 থেকে x equal to 67 এই রেঞ্জের মধ্যে আমাদের পপুলেশন মিনটা আছে। আমরা হচ্ছে 95% শিওর, ডেসিমালে প্রকাশ করলে হয় 0.95। অথবা আরেকভাবে বলা যায় যে আমাদের এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন যে কার্ভটা, এইটার নিচে যতটুকু এরিয়া আছে ক্ষেত্রফল, এর 95% যে প্রবাবিলিটি, ওই প্রবাবিলিটি হচ্ছে x equal to 63 থেকে x equal to 67 এই রেঞ্জের মধ্যে পড়ে। অর্থাৎ আমাদের এই নর্মাল ডিস্ট্রিবিউশনের 95% ভ্যালু 95% ভ্যালু x equal to 63 থেকে x equal to 67 এই রেঞ্জের মধ্যে পড়ে, 95% ভ্যালু এই রেঞ্জের মধ্যে পড়ে। আর বাকি বাকি যেই হচ্ছে 5% ভ্যালু, ওই 5% ভ্যালু হয় এই লেফট সাইডের কিছু অংশ, এবং রাইট সাইডের কিছু অংশ জুড়ে ওই 5% ভ্যালু আছে।
ফাইন্ডিং দ্য ভ্যালু অফ জেড ফর এ স্পেসিফিক কনফিডেন্স ইন্টারভাল। আমরা এর পরবর্তী ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলাতে দেখবো যে আমাদের প্রশ্নে সাধারণত কনফিডেন্স ইন্টারভাল দেওয়া থাকবে 95% অথবা 98% অথবা 99%, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। ওই কুরেসপন্ডিং কনফিডেন্স ইন্টারভাল বা কনফিডেন্স লেভেলের জন্য আমাদের জেড এর ভ্যালুটা বের করতে হবে। এটা খুবই সহজ একটা প্রসেস। জেড এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? মনে করি আমাদেরকে বলা হলো যে 95% কনফিডেন্স লেভেলের জন্য জেড এর ভ্যালু বের করো। জেড এর ভ্যালু কিভাবে বের করব? প্রথমেই আমরা হচ্ছে এই যে পার্সেন্টটাকে ডেসিমালে কনভার্ট করব। 95% কে ডেসিমালে নিলে হয় 0.95। সো ফার্স্ট স্টেপ, ওই 0.95 কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আসে 0.475। সেকেন্ড স্টেপ, look for 0.475 or the nearest value in the standard normal distribution table. স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন টেবলটা আমি এর পরের স্লাইডে দেখাচ্ছি। আমরা এই 0.475 ভ্যালুটা ওই টেবলে খুঁজবো। দেখা যাক ওই ভ্যালুটা কোথায় আছে। এর পরের স্লাইডের টেবলে যাই। এখানে 0.475 আমাদের দরকার। এই যে এক্স্যাক্টলি 0.475 আছে এই জায়গাটাতে। সো এইটা বরাবর z এর ভ্যালু এই দিকে হচ্ছে 1.9, আর এইটা বরাবর উপরের দিকে z এর ভ্যালু হচ্ছে 0.06। সো এই 1.9 এর সাথে যদি 0.06 যোগ করি তাহলে আমরা পাবো 1.96, এবং এই 1.96 হচ্ছে আমাদের 95% কনফিডেন্সের জন্য z এর ভ্যালু। the corresponding The corresponding value of Z for a confidence level of 95% is 1.96। এই যে 1.96 কিভাবে আসলো আমি একটু আগেই বলেছি যে আমরা টেবলটাতে খুঁজবো এই 0.475 এই ভ্যালুটা কোথায় আছে। আমরা দেখেছি এটা কোথায় ছিল, এবং এটা বরাবর Z এর যে ভ্যালু পেয়েছি আমরা 1.9 এবং উপরের দিকে পেয়েছিলাম 0.06, দুইটা যোগ করে পেয়েছি 1.96, এবং এই 1.96 হচ্ছে আমাদের 95% কনফিডেন্স লেভেলের জন্য z এর ভ্যালু। এইবার মূল টপিকে চলে আসব। এই চ্যাপ্টার থেকে কয়টা টাইপের কোশ্চেন আসতে পারে এবং তাদের জন্য আমরা কি কি ফর্মুলা ব্যবহার করব। সো আমি আগেই বলেছি যে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলাতে আমাদের হচ্ছে আগের অর্থাৎ থার্ড চ্যাপ্টারের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারের বেশ কিছু ফর্মুলা আমরা ব্যবহার করব এখানে। তো আগের চ্যাপ্টারের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে এখানে হয়তো বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। সো এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি চারটা টাইপের কোশ্চেন আসতে পারে। টাইপ নাম্বার 1 হচ্ছে কনফিডেন্স লিমিটস ফর পপুলেশন মিন। আমরা পপুলেশন মিনের জন্য কনফিডেন্স লিমিট বের করব, অর্থাৎ একটা লোয়ার লিমিট এবং একটা আপার লিমিট, একটা রেঞ্জ বের করব পপুলেশন মিনের জন্য। প্রশ্নে কনফিডেন্স লেভেল দেওয়া থাকবে। কনফিডেন্স লেভেল দেওয়া থাকতে পারে 95%, 90% বা 99%, যাই দেওয়া থাকুক না কেন আমরা জানি যে কনফিডেন্স লেভেল এর জন্য আমরা z এর ভ্যালুটা কিভাবে বের করব। সো এই ফার্স্ট টাইপের কোশ্চেনের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এই ফর্মুলাটা ফার্স্ট টাইপের কোশ্চেনের জন্য বের করব। x বার প্লাস মাইনাস z সিগমা সাব x বার। x বার হচ্ছে স্যাম্পলের মিন, আর z কি আমরা জানি, z এর ভ্যালুটা আমরা ওই টেবল থেকে বের করব। আর সিগমা সাব x বার এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন। এই ফর্মুলাটা আমি এর আগের চ্যাপ্টারে দেখিয়েছিলাম। এর আগের চ্যাপ্টারে যে ম্যাথ কোশ্চেনগুলো ছিল ওইখানের ফার্স্ট টাইপের কোশ্চেনেই আমার এই ফর্মুলাটা ইউজ করা হয়েছিল। আমি এর পরের স্লাইডে দেখাবো এই সিগমা সাব এক্স বারের যে এক্সটেন্ডেড ভার্সনটা বা এক্সটেন্ডেড ফর্মটা। সো এখানে সংক্ষেপে লিখেছি সিগমা সাব এক্স বার। এর পরের স্লাইডে আমি ফর্মুলাগুলো হচ্ছে একদম ডিটেইলডে লিখে দিয়েছি। সো 2 নাম্বার যে টাইপটা, এই টাইপের কোশ্চেন হতে পারে কনফিডেন্স লিমিটস ফর পপুলেশন প্রপোর্শন। এই টাইপের জন্য আমি হচ্ছে এই ফর্মুলাটা ব্যবহার করব, পি প্লাস মাইনাস জেড সিগমা সাব পি। এই পি হচ্ছে প্রপোর্শন, প্লাস মাইনাস জেড কি আমরা জানি, এবং সিগমা পি হচ্ছে
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল প্রপোর্শন। এটা নিয়েও আমি পরের স্লাইডে বিস্তারিত দেখিয়েছি। 3 নাম্বার টাইপটা হচ্ছে কনফিডেন্স 3 নাম্বার টাইপটা হচ্ছে কনফিডেন্স লিমিট ফর ডিফারেন্স অফ টু মিনস। এইটার জন্য যে ফর্মুলাটা এখানে দেখিয়েছি আমি x1 বার মাইনাস x2 বার প্লাস মাইনাস z সিগমা সাব x1 বার মাইনাস x2 বার। এখানে x1 বার হচ্ছে প্রথম স্যাম্পলের মিন মাইনাস x2 বার হচ্ছে দ্বিতীয় স্যাম্পলের মিন, আর সিগমা x1 বার মাইনাস x2 বার হচ্ছে আমাদের যে স্যাম্পল মিনের ডিফারেন্সের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আরেকটা টাইপ হচ্ছে 4 নম্বর টাইপ, কনফিডেন্স লিমিট ফর ডিফারেন্স অফ টু প্রপোর্শনস। এটার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করব। আর জাস্ট কিছুই না, p1 মাইনাস p2, p1 হচ্ছে ফার্স্ট স্যাম্পলের প্রপোর্শন মাইনাস p2 হচ্ছে সেকেন্ড স্যাম্পলের প্রপোর্শন এবং সিগমা p1 মাইনাস p2 হচ্ছে ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এই যে টাইপগুলা, কোশ্চেনের টাইপগুলা কিন্তু আগের চ্যাপ্টারের যে 4টা টাইপ ছিল ওইগুলোর সাথে সিমিলার মনে হতে পারে। সিমিলার মনে হওয়ার কারণ হচ্ছে আগের চ্যাপ্টারে কোশ্চেন টাইপগুলো ছিল এরকম যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন, আর এখানে আমরা করছি কনফিডেন্স লিমিট ফর পপুলেশন মিন। সেকেন্ড টাইপটা ছিল হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ফর ডিফারেন্স অফ টু স্যাম্পল মিন, আর এইখানের আমাদের যে থার্ড টাইপটার সাথে আগের চ্যাপ্টারের সেকেন্ড টাইপটার কিন্তু কিছুটা মিল আছে, কনফিডেন্স লিমিটস ফর ডিফারেন্স অফ টু মিনস। আগের চ্যাপ্টারের থার্ড টাইপটার সাথে এই চ্যাপ্টারের সেকেন্ড টাইপটা মিলে যায় অনেকটা, কমপ্লিটলি মিল নাই, কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট, বাট হচ্ছে ফর্মুলা কিন্তু আমরা হচ্ছে সিমিলার ফর্মুলা ব্যবহার করব এই টাইপগুলোর জন্য। সো আগের চ্যাপ্টারের থার্ড টাইপের সাথে এই চ্যাপ্টারের সেকেন্ড টাইপটা মিলে যায়, এবং আগের চ্যাপ্টারের থার্ড টাইপে কিন্তু আমরা এই সিগমা পি ফর্মুলাটা ব্যবহার করেছিলাম, সিগমা পি আমরা এই এই চ্যাপ্টারের সেকেন্ড টাইপে ইউজ করব। সো আগের চ্যাপ্টারের থার্ড টাইপটা ছিল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল প্রপোর্শন, আর এইখানে সেকেন্ড টাইপ হচ্ছে কনফিডেন্স লিমিট ফর পপুলেশন প্রপোর্শন। এই জায়গায় আমি ফর্মুলাগুলো একদম বিস্তারিত লিখে দিয়েছি। এইদিকে আমি হচ্ছে এই যে সিগমা সাব এক্স বারের যে ডিটেইল ফর্মুলা বা এক্সটেন্ডেড ফর্মগুলা দেখিয়েছি এইদিকে বাম দিকে সিগমা পি, সিগমা সাব এক্স বার, সিগমা এক্স ওয়ান বার মাইনাস এক্স টু বারের এক্সটেন্ডেড ভার্সনগুলো দেখিয়েছি। সিগমা সাব এক্স বার হচ্ছে সিগমা ডিভাইডেড বাই রুট এন, যেখানে সিগমা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এন হচ্ছে স্যাম্পলের সাইজ। সিগমা পি ইকুয়াল টু রুট ওভার পি কিউ বাই এন, পি হচ্ছে স্যাম্পলের প্রপোর্শন আর কিউ হচ্ছে 1 মাইনাস পি, আর এন হচ্ছে স্যাম্পলের সাইজ। সিগমা সাব x1 বার মাইনাস x2 বার রুট ওভার সিগমা 1 স্কোয়ার বাই n1 প্লাস সিগমা 2 স্কোয়ার বাই n2। সিগমা 1 হচ্ছে ফার্স্ট পপুলেশন, প্রথম পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা 1, আর প্রথম স্যাম্পল এর সাইজ হচ্ছে n1। দ্বিতীয় স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা 2, দ্বিতীয় স্যাম্পলের সাইজ হচ্ছে n2। সো ফাইনালি যে ফর্মুলাগুলো আমরা আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে রাইট সাইডে দেখিয়েছি, এই 4টা ফর্মুলা মনে রাখতে হবে, এই 4টা ফর্মুলা মনে রাখতে হবে। প্রথম টাইপের ফার্স্ট টাইপের কোশ্চেনের জন্য এই ফার্স্ট ফর্মুলাটা আগের স্লাইডে দেখিয়েছি টাইপগুলা। সো ফার্স্ট টাইপের জন্য এই ফার্স্ট ফর্মুলাটা, সেকেন্ড টাইপের জন্য সেকেন্ডটা, থার্ড টাইপের জন্য এই থার্ড ফর্মুলা অ্যান্ড সো অন। সো এই 4টা ফর্মুলা, এই রাইট সাইডের 4টা ফর্মুলা মনে রাখতে হবে টাইপ অনুযায়ী। আগের চ্যাপ্টারে টাইপগুলো দেখিয়েছি। সো এই 4টা ফর্মুলা আমরা পরবর্তী ম্যাথ কোশ্চেনগুলোতে ইউজ করব। 4 নাম্বারটা ইউজ করব না, 4 নাম্বারের কোনো রিলেটেড কোশ্চেন আমি পাইনি খুঁজে, ইলাস্ট্রেশন পাইনি, দ্যাটস ওয়াই এটা আর আলোচনা করা হয়নি। বাট বেসিক্যালি প্রথম 3টা যদি আমরা বুঝতে পারি, 4 নাম্বারটা ভেরি ইজি হবে ওইটা। সো আমি ম্যাথমেটিক্যাল কোশ্চেনে চলে যাচ্ছি। টাইপ 1 থেকে একটা কোশ্চেন, এটা হচ্ছে আমাদের বইয়ের ইলাস্ট্রেশন 2। এখানে বলেছে, প্রশ্নে বলেছে the quality department of a wire manufacturing company periodically selects a sample of wire specimens in order to test for breaking strength. Past experience has shown that the breaking strengths of a certain type of wire are normally distributed.
আমাদের এই কোশ্চেনে কি কি ইনফরমেশন দেওয়া আছে এইটা আগে ভালো করে পড়ে বুঝতে হবে, এবং আমরা কোন কোশ্চেনের জন্য কোন টাইপের ফর্মুলা ব্যবহার করব ওইটাও বুঝতে হবে আমাদের প্রশ্নটা ভালোভাবে পড়ে। এবং আরেকটা ট্রিক হচ্ছে প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেইটা দেখেই আমরা বুঝতে পারবো যে আমরা কোন টাইপের কোশ্চেন এটা এবং কোন টাইপের ফর্মুলাটা আমাদেরকে ব্যবহার করতে হবে। সো প্রশ্নে কি কি দেওয়া আছে এটা ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে বলা আছে আমাদের যে পপুলেশন এটা নরমালি ডিস্ট্রিবিউটেড, এবং পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 200 কেজি দেওয়া আছে। A random sample of 64 specimens, এখন স্যাম্পলের সাইজটা দেওয়া আছে, n এর ভ্যালু 64 আর সিগমা যেটা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটার ভ্যালু দেওয়া আছে 200। আমাদের যে স্যাম্পলের মিন, অর্থাৎ স্যাম্পলের সাইজ হচ্ছে 64 আর স্যাম্পলের মিন হচ্ছে 6200 কেজি, এটা হচ্ছে এক্স বার, স্যাম্পল মিন এর ভ্যালু এক্স বার ইকুয়াল টু 6200। এবার প্রশ্নে চেয়েছে কি, চেয়েছে দ্য কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার ওয়ান্টেড আ 95% কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য মিন ব্রেকিং স্ট্রেংথ অফ দ্য পপুলেশন। তারা চেয়েছে 95% কনফিডেন্স ইন্টারভাল। সো 95% এর জন্য z এর ভ্যালুটা কিভাবে বের করতে হয় আমরা জানি। বেসিক্যালি 95% এর জন্য z এর ভ্যালু হচ্ছে 1.96। সো আমি প্রথমেই বলেছি সলিউশনে যে the z value corresponding to a confidence coefficient of 0.95 is 1.96. Therefore, the limits are, আমাদের যে বেসিক ফর্মুলা এর আগের স্লাইডে আমি দেখিয়েছি ফার্স্ট টাইপের কোশ্চেনের জন্য কোন ফর্মুলাটা ব্যবহার করব, x বার প্লাস মাইনাস z সিগমা বাই রুট n। z এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিয়েছি 1.96, x বারের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 6200 কেজি, তো 6200 বসালাম প্লাস মাইনাস z এর ভ্যালু 1.96 সিগমা ডিভাইডেড বাই রুট n। সিগমা এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 200, সো 200 ডিভাইডেড বাই রুট ওভার স্যাম্পলের সাইজ n, এটাও প্রশ্নে দেওয়া আছে 64। সো আমরা ফাইনালি ক্যালকুলেট করলে একটা রেঞ্জ পাবো, রেঞ্জটা হচ্ছে 6151 টু 6249। এই রেঞ্জটা কিভাবে পেলাম, আমি 6200 এর সাথে এই যে ডান দিকে যে আমার রেজাল্টটা আসবে 1.96 এর সাথে 25 গুণ করে যা পাবো 6200 থেকে ওইটা প্রথমে বিয়োগ করব, বিয়োগ করলে আমি পাবো লোয়ার লিমিট 6151, এরপরে 6200 এর সাথে ভ্যালুটা যোগ করব, যোগ করলে পাবো আপার লিমিট 6249। আমাদের রেঞ্জটা হবে লোয়ার লিমিট টু আপার লিমিট 6151 থেকে 6249। সো আমাদের অ্যান্সার হচ্ছে the 95% confidence limits are 6151 to 6249। বেসিক্যালি আমাদের প্রশ্নে চেয়েছিল যে আমাদের পপুলেশনের যে মিন ব্রেকিং স্ট্রেংথ, পপুলেশনের মিন ব্রেকিং স্ট্রেংথ এটা কোন রেঞ্জের মধ্যে পড়বে উইথ 95% কনফিডেন্স লেভেল, অর্থাৎ আমরা 95% শিওর যে আমাদের পপুলেশন মিনটা 6551 থেকে 6249 এই রেঞ্জের মধ্যে পড়বে। এটা হতে পারে 6180, হতে পারে 6200, হতে পারে 6240। আমরা 95% শিওর যে পপুলেশন মিনটা এই রেঞ্জের মধ্যে পড়বে, অর্থাৎ 6151 থেকে 6249 এই রেঞ্জের মধ্যে পড়বে। আরেকটা ইলাস্ট্রেশন, এটা হচ্ছে টাইপ 1 থেকে, বাট এখানে একটু আলাদা একটা ফর্মুলা ব্যবহার করা হয়েছে। এইখানে আগের আগের যে কোশ্চেনটা ছিল ওইখানে বেসিক্যালি আমরা এতটুকু ফর্মুলা ব্যবহার করেছিলাম, কিন্তু এই কোশ্চেন টাইপটাতে এটাও টাইপ 1 এ, বাট হচ্ছে এখানে একটু আলাদা একটা অংশ জুড়ে দেওয়া হয়েছে, রুট ওভার ক্যাপিটাল এন মাইনাস এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মাইনাস 1। সো আগে আমি প্রশ্নটা পড়ছি। A manager wants an estimate of average sales of salesmen in his company. একজন ম্যানেজার তার কোম্পানির সেলসম্যানেরা গড়ে কত টাকার পণ্য বিক্রি করে, হয়তোবা এটা বার্ষিক, ইয়ারলি এখানে বলা নাই, বাট হয়তোবা এটা ইয়ারলি, তার একজন সেলসম্যান গড়ে কত টাকার সেল করে। A random sample of 100 out of 500 salesmen, আমাদের স্যাম্পলের সাইজ কিন্তু হচ্ছে 100, টোটাল তার কোম্পানিতে 500 জন সেলসম্যান আছে, তাদের সবাইকে নিয়ে সার্ভে করিনি, সার্ভে করেছে হচ্ছে শুধুমাত্র 100 জনকে নিয়ে, আমাদের স্যাম্পলের সাইজ হচ্ছে 100।
is selected and average sales is found to be 750,000 অর্থাৎ এভারেজ সেল এই 100 জনের স্যাম্পলের যে আমরা মিনটা পেয়েছি এক্স বার এটা হচ্ছে 7,50,000 750,000 if population standard deviation is rupees 150,000 population standard deviation হচ্ছে 1,50,000 manager specifies a 98% confidence level what is the interval estimate for average sales of salesman 98% কনফিডেন্স লেভেল বলে দেওয়া আছে তো আমরা প্রথমেই দেখি যে আমাদের প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে যে স্যাম্পলের সাইজ n equal to 100 স্মল n আর স্যাম্পলের যে মিন এক্স বার পেয়েছি 750,000 7,50,000 এখানে 750 দিয়ে দেখানো হয়েছে আর বলা আছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1,50,000 150 এখানে দেখিয়েছি আর ক্যাপিটাল এন হচ্ছে আমার পপুলেশনের সাইজ টোটাল কয়জন সেলসম্যান টোটাল যদি এই ইনফরমেশনটা দেওয়া থাকে যে আমার পপুলেশনের সাইজ কত বা টোটাল কয়জন সেলসম্যান বা টোটাল কয়জন এমপ্লয়ি এটা হচ্ছে ক্যাপিটাল এন 500 এই টোটাল পপুলেশন যদি দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব এখানে একটু বাড়তি অংশ হচ্ছে এইটা রুট ওভার capital N minus n divided by capital N minus 1 so the confidence limits are given by এই ফর্মুলাটা আগের ফর্মুলায় জাস্ট এতটুকু অংশ হচ্ছে বাড়তি where z equal to 2.33 আমরা z equal to 2.33 কিভাবে পেলাম 98% কনফিডেন্সের জন্য আমরা z এর ভ্যালু কিভাবে বের করব আগেই বলেছি আগের স্লাইডে দেখানো হয়েছে and আমরা হচ্ছে সিগমা বাই রুট এন ক্যাপিটাল রুট ওভার ক্যাপিটাল এন মাইনাস এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মাইনাস ওয়ান এই পুরো জিনিসটার ভ্যালু আলাদাভাবে বের করে ফেলেছি সুবিধার্থে আমাদের সুবিধার জন্য সো জেড এর ভ্যালু পেয়ে গেলাম এই পুরো অংশটা অর্থাৎ জেড এর পরের যে পুরো অংশটা এটার ভ্যালু পেয়ে গেলাম আর এক্স বারের ভ্যালু তো জানাই আছে 750 তাহলে the required confidence interval is 750 প্লাস মাইনাস এই z এর ভ্যালু 2.33 আর হচ্ছে বাকি অংশটুকুর ভ্যালু পেলাম 13.425 এইটা এখানে বসিয়ে দিলাম ফাইনালি আমরা যে রেঞ্জটা পেলাম এটা হচ্ছে 7,18,720 to 7,81,280 সো আমাদের অ্যান্সারটা হচ্ছে it can be stated that for 0.98 level of confidence the population mean falls within the interval rupees 718,720 to rupees 781,280 I think এটা ক্লিয়ার হয়ে গেছে যদি আমাদের পপুলেশনের সাইজটা দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব এটা কিন্তু টাইপ 1 এরই কোশ্চেন এটা টাইপ 1 এরই কোশ্চেন টাইপ 2 থেকে একটা কোশ্চেন দেখি ইলাস্ট্রেশন 4 টাইপ 2 ছিল আমাদের কনফিডেন্স লিমিটস ফর পপুলেশন প্রপোর্শন এবং এটার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব p প্লাস মাইনাস z z এর ভ্যালুটা আমি এখানে বসিয়েছি রুট ওভার pq ডিভাইডেড বাই n আমি আগে কোশ্চেনটা পড়ি The human resource director of a large organization wanted to know what proportion of all persons who had ever interviewed for a job with his organization had been hired. So human resource director জানতে চাচ্ছে যে তার অর্গানাইজেশনে চাকরির জন্য এই পর্যন্ত যতজন ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে কত পার্সেন্ট চাকরি পেয়েছে কত পার্সেন্ট হায়ার করা হয়েছে he was willing to settle for 95% confidence interval 95% দেওয়া আছে confidence interval আমরা z এর ভ্যালুটা বের করতে পারবো ইজিলি a random sample of 500 interview records reveal that 76 or 0.152 of the persons in the sample had been hired স্যাম্পলের সাইজটা হচ্ছে 500 500 এর মধ্যে চাকরি পেয়েছে বা হায়ার করা হয়েছিল 76 জনকে তাহলে আমরা যদি এটার প্রপোর্শন বের করতে চাই আমরা 76 কে যদি 500 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব p এর ভ্যালু প্রপোর্শন যেটা প্রশ্নে দেওয়া আছে 0.152 সো p এর ভ্যালুটা আমাদেরকে আলাদা করে বের করতে হবে না আলাদা হ্যাসেল নাই প্রপোর্শন এর ভ্যালু 0.152 সো এই দুই নাম্বার টাইপের যে কোশ্চেন গুলা এগুলা দেখে আমরা বা পড়ে কিভাবে বুঝবো যে আমাদের
এইটা হচ্ছে সেকেন্ড টাইপের কোয়েশ্চেন এবং এই টাইপটাতে আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আমাদের প্রশ্নটা ভালো করে পড়ে দেখতে হবে যে কি কি ইনফরমেশন দেওয়া আছে, কি কি ইনফরমেশন দেওয়া আছে ওইটা যদি ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো এখানে কোন ফর্মুলা ব্যবহার করতে হবে এবং এটা কোন টাইপের কোয়েশ্চেন। প্রপোর্শনের টাইপটাতে জেনারেলি এরকম প্রশ্ন থাকে যে 500 মেশিনের মধ্যে 100 মেশিন হচ্ছে নষ্ট, আউট অফ 500 মেশিনস 100 মেশিনস আর ডিফেক্টিভ। ওই ধরনের কোয়েশ্চেনে আমরা প্রপোর্শন বের করব যে 500 এর মধ্যে 100 ডিফেক্টিভ, তার মানে টোটাল কত পার্সেন্ট ডিফেক্টিভ, 100 বাই 500 অর্থাৎ 1/5 বা 0.2 20% ডিফেক্টিভ। এই ধরনের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে সাধারণত প্রপোর্শনের। এবং প্রপোর্শনের যে আমাদের এই ফর্মুলাটা আমাদের কি কি এখানে লাগবে, পি এর ভ্যালুটা দেওয়া লাগবে। পি এর ভ্যালুটা কোয়েশ্চেনে যদি দেওয়া থাকে তাহলে আমরা কিউ এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো। কিউ হচ্ছে 1 মাইনাস পি। সো পি এর ভ্যালু দেওয়া থাকলে কিউ এর ভ্যালু বের করতে পারবো। আর এন এর ভ্যালু যেটা স্যাম্পল সাইজ এটাও প্রশ্নে দেওয়া থাকবে। সো যদি প্রশ্নে পি এর ভ্যালু দেওয়া থাকে এবং এন এর ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপের কোয়েশ্চেন এবং আমরা এই টাইপে হচ্ছে এই ফর্মুলাটা ব্যবহার করে সলভ করব। সো পি এর ভ্যালু অনেক সময় ডাইরেক্টলি দেওয়া থাকতে পারে, এই যে এই প্রশ্নে দেওয়া আছে 0.152। অনেক সময় ডাইরেক্টলি না দিয়ে ইনডাইরেক্টলি দিতে পারে, যেমন 500 জনের মধ্যে 76 জন। সেক্ষেত্রে আমাদের পি এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব? খুবই ইজি। 76 কে 500 দিয়ে ভাগ করব, তাহলে পি এর ভ্যালু পেয়ে যাব। সো আমার এখানে প্রশ্নে দেওয়াই আছে, আমার বের করতে হচ্ছে না। The 95% confidence interval for the population proportion is given by এই ফর্মুলাটা ব্যবহার করব p প্লাস মাইনাস z, z এর ভ্যালু 1.96 95% এর জন্য রুট ওভার p q বাই n। সো রুট ওভার p এর ভ্যালু তো দেওয়াই আছে আর q এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস p আর n এর ভ্যালু 500। ফাইনালি যে ভ্যালুটা পেলাম এটা হচ্ছে 0.12 টু 0.184। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যান্স দ্য রিকোয়ার্ড প্রপোর্শন ভ্যারিজ বিটুইন 0.12 and 0.184। টাইপ 2 থেকে আরেকটা কোয়েশ্চেন প্রপোর্শনের উপর বেস করে। আমরা এখানেও একই ফর্মুলা ইউজ করব আগেরটার মতোই। সো প্রশ্নটা হচ্ছে out of 20,000 customers ledger accounts, a sample of 600 accounts was taken to test the accuracy of posting and balancing, wherein 45 mistakes were found. Assign limits within which the number of defective cases can be expected at 95% level of confidence. 20,000 কাস্টমারের লেজার অ্যাকাউন্ট থেকে 600টা বাছাই করা হয়েছে র্যান্ডমলি স্যাম্পল। আমাদের স্যাম্পলের সাইজ হচ্ছে 600, যার মধ্যে 45টা এরকম রেকর্ড পাওয়া গেছে বা অ্যাকাউন্ট পাওয়া গেছে যেগুলাতে ভুল ছিল। 600 এর মধ্যে 45টাতে ভুল পাওয়া গেছে, তাহলে আমাদের প্রপোর্শন পি এর ভ্যালুটা কি হবে? পি এর ভ্যালু হবে 45 ডিভাইডেড বাই 600, 0.075। আমি বলেছি এর আগের স্লাইডে যে প্রপোর্শন টাইপের কোয়েশ্চেন বলতে এরকমই থাকে যে 600-র মধ্যে এত, 500-র মধ্যে এতটা মেশিন নষ্ট, এরকম থাকে। সো এই ধরনের কোয়েশ্চেন দেখলে বুঝতে হবে এটা প্রপোর্শনের টাইপে পড়ে। পি এর ভ্যালু বের করে ফেললাম 45 ডিভাইডেড বাই 600। মিস্টেকের প্রপোর্শন হচ্ছে 0.075 আর স্যাম্পলের সাইজ তো প্রশ্নে দেওয়াই আছে n ইকুয়াল টু 600 দেওয়া আছে প্রশ্নে। আর কিউ এর ভ্যালু হবে 1 মাইনাস পি, ভেরি সিম্পল। z এর ভ্যালু 95% এর জন্য z এর ভ্যালু হয় 1.96। তাহলে আমরা এই ফর্মুলাটাই ব্যবহার করব এবং ভ্যালুগুলো বসিয়ে দেব। ফাইনাল যে আনসারটা পেলাম 0.053 টু 0.097। So hence it is expected that the number of mistakes would vary between 5.3% and 9.7%। 5.3% কিভাবে পেলাম? এই যে 0.053 এটাকে যদি পার্সেন্টেজে নেই তাহলে 5.3%, আর 0.097 কে পার্সেন্টেজে নিলে 9.7% পাওয়া যায়। এখন the number of defective cases in a lot of 20,000 are expected to be 20,000-এর যদি লট হয় 20,000-এর লটে কয়টা মিস্টেক থাকতে পারে, কয়টা এরকম অ্যাকাউন্ট থাকতে পারে যেগুলোতে মিস্টেক আছে। যদি আমরা 5.3% ধরি তাহলে 20,000-এর সাথে 5.3 অর্থাৎ 0.053 ডেসিমালে যদি কনভার্ট করে গুণ করি 20,000-এর সাথে, এবং আপার লিমিট যেটা হচ্ছে 9.7%, এটাও যদি 20,000-এর সাথে গুণ করি তাহলে আমরা একটা রেঞ্জ পাবো যে 1060 এবং 1940। অর্থাৎ 20,000-এর একটা লটে আমরা 95% শিওর যে 20,000-এর একটা লটে মিস্টেক
আহ, আহ, থাকবে কয়টা? 1060 থেকে 1940 এই রেঞ্জের মধ্যে যে কোনো সংখ্যক মিস্টেক হতে পারে। অর্থাৎ 20,000-এর একটা লটে হয়তো 1500 মিস্টেক হতে পারে, হয়তো 1800, হয়তো 1100। আমরা কত পার্সেন্ট শিওর? আমরা 95% শিওর। আমরা কিন্তু 100% শিওর না। অর্থাৎ আমাদের 20,000-এর লটে মিস্টেকের সংখ্যা 1060-এর কমও হতে পারে, অথবা 1940-এর বেশি হতে পারে। অর্থাৎ এই রেঞ্জের বাইরেও হতে পারে। কারণ আমরা 100% শিওর না, আমরা হচ্ছে 95% শিওর। সো 5% সম্ভাবনা আছে যে এই রেঞ্জের বাইরে হবে, হয় 1060-এর কম হবে অথবা 1940-এর বেশি হবে। 5% সম্ভাবনা আছে এই রেঞ্জের বাইরে থাকার। সো টাইপ 3 থেকে একটা কোয়েশ্চেন। টাইপ 3 ছিল আমাদের কনফিডেন্স লিমিটস ফর দ্য ডিফারেন্স অফ পপুলেশন মিনস। সো এই ধরনের কোয়েশ্চেনে সাধারণত দুইটা পপুলেশনের ডাটা দেওয়া থাকে, দুইটা কোম্পানি বা দুইটা মেশিন বা এরকমই থাকে কোয়েশ্চেনের টাইপ। বলা আছে এ স্যাম্পল অফ 150 items from machine A had an average life of 1400 hours. Similar sample of 100 items from machine B had a mean life of 1200 hours. Past records indicate that the standard deviation of the items produced by A is 120 hours and by machine B is 80 hours. Find 95% confidence limit on the difference in the average lifetime. Difference in the average lifetime of the populations of the items produced by the two machines. সো আমার ফার্স্ট পপুলেশন বা প্রথম মেশিন এ যে আইটেমগুলো প্রডিউস করে তার মধ্যে থেকে 150টা বেছে নেওয়া হয়েছে র্যান্ডমলি। আমাদের স্যাম্পলের সাইজ, স্যাম্পল ওয়ান এর সাইজ N1 হচ্ছে 150, আর স্যাম্পল ওয়ান এর যে মিন বা এভারেজ 1400, x1 বার হচ্ছে 1400, আর N2 স্যাম্পল 2 এর সাইজ হচ্ছে 100 N2, and x2 বার স্যাম্পল 2 এর মিন হচ্ছে 1200. Past records indicate that the standard deviation of the items produced by machine A is 120 hours. So population 1 যেটা A machine দ্বারা যে produced item গুলা তার standard deviation sigma 1 এর ভ্যালু দেওয়া আছে 120, and sigma 2 second population এর standard deviation sigma 2 দেওয়া আছে 80। আমাদেরকে বের করতে বলা হয়েছে 95% confidence limit on the difference of the average lifetime. So difference যদি বলে ডিফারেন্স অফ দ্য এভারেজ লাইফ টাইম, অর্থাৎ ডিফারেন্স অফ মিন বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা থার্ড টাইপের কোয়েশ্চেন ধরে নেব এবং এই থার্ড টাইপের ফর্মুলাটা ব্যবহার করব। x1 বার মাইনাস x2 বার প্লাস মাইনাস 1.96, z এর ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি 95% এর জন্য, সিগমা x1 বার মাইনাস x2 বার, এটা সংক্ষেপে লিখেছি, এটার এক্সটেন্ডেড ভার্সনটা লিখেছি এইখানে। সিগমা x1 বার মাইনাস x2 বার আসলে হচ্ছে রুট ওভার সিগমা 1 স্কয়ার বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার বাই n2। সিগমা 1 দেওয়া আছে প্রশ্নে, ফার্স্ট পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 120, আর সিগমা 2 দেওয়া আছে 80 ঘন্টা। n1 ফার্স্ট স্যাম্পলের সাইজ 150 প্রশ্নে দেওয়া আছে, n2 দেওয়া আছে 100, সো আমরা পেলাম 12.6। আর x1 বার মাইনাস x2 বার প্রশ্নে দেওয়া আছে ফার্স্ট স্যাম্পলের মিন হচ্ছে 1400, সেকেন্ড স্যাম্পলে 1200, তো বিয়োগ দিলে আসে 200। Therefore, the required 95% confidence limits are 200। এই যে x1 বার মাইনাস x2 বারের ভ্যালুটা বসিয়ে দিয়েছি এইখান থেকে আমরা পেয়েছি 200, তারপরে z এর ভ্যালুটা বসালাম, তারপরে এই সিগমা এই ভ্যালুটা বসালাম। সো আমরা রেঞ্জটা পেলাম হচ্ছে 175.304 to 224.696। এটাই হচ্ছে অ্যান্সার। The 95% confidence limits are 175 point something to 224 point something for the difference in the average lifetime of the items produced by the two machines A and B. So machine A যে আইটেমগুলো প্রডিউস করেছে তার এভারেজ লাইফ টাইম এবং মেশিন বি যে আইটেমগুলো প্রডিউস করেছে তার এভারেজ লাইফ টাইমের ডিফারেন্স হবে 175.304 থেকে 224.696 এই রেঞ্জের মধ্যে হবে। আমরা কত পার্সেন্ট শিওর? আমরা 95% শিওর। এই রেঞ্জের বাইরেও চলে যেতে পারে, 175 চেয়ে কমও হতে পারে, 224-এর চেয়ে বেশি হতে পারে। 5% সম্ভাবনা আছে এই রেঞ্জের বাইরে চলে যাওয়ার।
কিন্তু আমরা 95% শিওর যে এই রেঞ্জের মধ্যেই থাকবে ডিফারেন্সটা। এই চ্যাপ্টারের লাস্ট কনসেপ্ট, ডিটারমাইনিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অফ স্যাম্পল। সো এতক্ষণ ধরে আমরা যে কোশ্চেনগুলো সলভ করেছি ওইগুলাতে স্যাম্পলের সাইজ n এর ভ্যালুটা দেওয়া থাকতো। বলছি যে thus far we have calculated the confidence intervals based on the assumption that the sample size n is known. In most of the in most of the practical situations, generally it is not known. Practical situation এই স্যাম্পলের সাইজটা জানা থাকে না সাধারণত। Instead one may prefer to specify the width of the interval. এখন এমন হতে পারে যে প্রশ্নে আমাদের এতক্ষণ ধরে আমরা যে রেঞ্জ বের করেছি আপার লিমিট লোয়ার লিমিট, ওই আপার লিমিট লোয়ার লিমিটটা দেওয়া আছে প্রশ্নে, আমাদেরকে বলা হবে যে স্যাম্পলের সাইজটা বের করো, অর্থাৎ স্মল n এর ভ্যালুটা বের করতে বলা হবে কোশ্চেনে, and use this information to solve for it. The method, এখানে দুইটা টাইপের কোশ্চেন হতে পারে, স্যাম্পল সাইজ ফর এস্টিমেটিং এ পপুলেশন মিন, স্যাম্পল সাইজ ফর এস্টিমেটিং এ পপুলেশন প্রপোর্শন। দুই টাইপের কোশ্চেন হতে পারে। ফার্স্ট টাইপ, স্যাম্পল সাইজ ফর এস্টিমেটিং এ পপুলেশন মিন। সো ফার্স্ট টাইপ, এর আগে আমরা দেখেছি ফার্স্ট টাইপের জন্য আমরা কনফিডেন্স লিমিটের কোন ফর্মুলাটা ব্যবহার করছিলাম, এই ফর্মুলাটা x বার প্লাস মাইনাস z সিগমা বাই রুট n। সো এইখানে আমরা এই যে প্লাস মাইনাস সাইনের ডান দিকের অংশটাকে ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করেছি। এখানে ক্যাপিটাল ই হচ্ছে z সিগমা বাই রুট n। এটা কি? ইট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্যাম্পলিং এরর, অথবা ডিফারেন্স বিটুইন দ্য পপুলেশন মিন অ্যান্ড দ্য স্যাম্পল মিন। আমাদের স্যাম্পল মিন হচ্ছে এক্স বার, এক্স বারের সাথে আমরা একবার ই যোগ করি এবং ই বিয়োগ করি, আমরা একটা রেঞ্জ পাই। অর্থাৎ স্যাম্পল মিনের থেকে পপুলেশন মিন কতটুকু দূরত্বে অবস্থিত, তাদের যে ডিফারেন্স বা ডিস্টেন্সটা, এইটা আমরা বের করি এক্স বারের সাথে ই যোগ করে অথবা বিয়োগ করলে জানা যায় ডিস্টেন্স কতটুকু। ওই ডিস্টেন্সটাই হচ্ছে ই, ইকুয়াল টু জেড সিগমা বাই রুট এন। সো আমরা এই এই ই ইকুয়াল টু জেড সিগমা বাই রুট এন, এইখান থেকে যদি রুট এন কে আর গুণন করে বাম পাশে নিয়ে যাই এবং ই কে যদি নিচে নিয়ে আসি, তাহলে আমরা এইটা পাবো। এবং ফাইনালি আমরা দুই পাশে যদি বর্গ করি, স্কোয়ার করি, তাহলে পাবো n ইকুয়াল টু জেড স্কোয়ার সিগমা স্কোয়ার বাই ই স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য মনে রাখতে হবে। এই ফর্মুলাটা এর পরবর্তী স্লাইডে আমি একটা ইলাস্ট্রেশন দেখাবো, ওইখানে এই ফর্মুলাটা ইউজ করা হবে। So illustration 7. A cigarette manufacturer wishes to use a random sample to estimate the average nicotine content. The sampling error should not be more than 1 milligram above or below the true mean. এখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, শুড নট বি মোর দেন 1 মিলিগ্রাম অ্যাবোভ অর বিলো দ্য ট্রু মিন। এখানে ই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি দেওয়া আছে আমাদের। এটা খুব ট্রিকি কোয়েশ্চেন। বলছে যে স্যাম্পলিং এর এরর, এই যে ক্যাপিটাল ই যেটা, এটাই আসলে স্যাম্পলিং এরর। এইটা ট্রু মিন যেটা পপুলেশনের যে মিন, ওইটার থেকে 1 মিলিগ্রাম এর বেশি অথবা কম হওয়া উচিত নয়। বলছে যে আমাদের একটা পপুলেশন মিন থেকে আমাদের যে স্যাম্পল মিনের যে দূরত্বটা, যেটাকে বলা হয় এরর, স্যাম্পলিং এরর, ওইটা 1 মিলিগ্রামের বেশি বা কম যাতে না হয়। অর্থাৎ ডিফারেন্স বা ডিস্টেন্সটা হবে ম্যাক্সিমাম 1 মিলিগ্রাম। তাহলে ই এর ভ্যালুটা হচ্ছে আমরা ধরে নেব এখান থেকে 1, with a 99% confidence coefficient. The population standard deviation is 4 milligram. So population standard sigma দেওয়া আছে 4, আর z এর ভ্যালুটা 2.58। কিভাবে পেলাম? বলা আছে 99% confidence coefficient। সো এবার এর আগের স্লাইডে দেখানো যে ফর্মুলাটা, এটা ব্যবহার করব। স্যাম্পলের সাইজ বের করতে বলেছে আমাদেরকে প্রশ্নে। সো ভ্যালুগুলো, z এর ভ্যালু, সিগমা ভ্যালু, ই এর ভ্যালু সবগুলা জানা আছে। সবগুলা বসিয়ে দেওয়ার পর আমরা ফাইনাল যে রেজাল্টটা পাবো হচ্ছে 106.5, অথবা এটাকে রাউন্ড ফিগার করে ফেলবো 107। Hence the required sample size is 107, which the company should use for their requirement to be fulfilled. A very simple type of question. So another type of question,
এই স্যাম্পল সাইজ এই কনসেপ্টটা থেকে। স্যাম্পল সাইজ ফর এস্টিমেটিং এ পপুলেশন প্রপোর্শনের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছিলাম, p প্লাস মাইনাস জেড রুট ওভার পি কিউ বাই এন। এখানেও একই কনসেপ্ট, আমরা হচ্ছে প্লাস মাইনাসের ডান দিকের অংশটাকে ই দিয়ে প্রকাশ করেছি, ক্যাপিটাল ই। ই কি? ই হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্যাম্পলিং এরর, ই আর কিছুই না, পি ইকুয়াল টু জেড রুট ওভার পি কিউ বাই এন। এই ফর্মুলাটা থেকে আমরা এইটা পেয়েছি। যদি আমরা উভয় পক্ষে আর গুণন করি, তারপরে স্কোয়ার টোয়ার করি, তাহলে আমরা পাবো এই ফর্মুলাটা। এইটাও আমাদের মনে রাখতে হবে এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য। এর পরবর্তী স্লাইডে একটা ইলাস্ট্রেশন দেখানো হবে। সো স্মল n স্যাম্পল সাইজ ইকুয়াল টু জেড স্কোয়ার পি কিউ ডিভাইডেড বাই ই স্কোয়ার। পি এর ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে, ই এর ভ্যালু দেওয়া থাকবে, তারপরে কিউ এর ভ্যালু কিভাবে বের করব, 1 মাইনাস পি। এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ইলাস্ট্রেশন। এই ক্লাসের লাস্ট ইলাস্ট্রেশন। আরো কয়েকটা ইলাস্ট্রেশন আছে যেগুলা হয়তো বা আরেকটা ভিডিওতে কভার করব, আমি শিওর না, হয়তো বা করব। আরো 4-5টা ইলাস্ট্রেশন আছে। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে a firm wishes to estimate with a maximum allowable error of 0.05। এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে ম্যাক্সিমাম allowable error। এরর কথাটা যেখানে থাকবে সেখানে ধরে নিতে হবে যে এখানে ই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি দেওয়া আছে। যদি এরকম বলা থাকে যে ম্যাক্সিমাম allowable sampling error অথবা the error should not be more than or less than এত, এরকম যদি প্রশ্নে বলা থাকে, তার মানে এটা হচ্ছে আমাদের ই এর ভ্যালু 0.05 and a 98% level of confidence. So 98% বলা আছে, আমরা z এর ভ্যালুটা বের করতে পারবো। The proportion of consumers who prefer each products. How large a sample will be required? প্রশ্নটা হচ্ছে কত বড় আমাদের স্যাম্পল সাইজটা কত হওয়া উচিত in order to make such an estimate if the preliminary sales report indicate that 25% of all consumers prefer the firm's product. আগের কোনো একটা রিপোর্ট থেকে তারা সার্ভে করেছিল, তারা পেয়েছে যে যত কাস্টমার আছে তার মধ্যে 25% তাদের প্রোডাক্টটা পছন্দ করে। 25% of all the customers prefer their product. 25% এটা হচ্ছে প্রপোর্শনটা দেওয়া আছে, পি এর ভ্যালু 25% কে ডেসিমালে নিলে আসে 0.25। সো ই প্রশ্নে দেওয়া আছে 0.05, জেড আমরা বের করেছি 2.33, 98% এর জন্য। আর পি এর ভ্যালু এই যে 25%, 0.25। এটার জন্য আগের স্লাইডে দেখানো সিম্পল ফর্মুলাটা ব্যবহার করব। তারপরে ভ্যালুগুলা বসিয়ে দেওয়ার পরে আমরা ফাইনাল যে রেজাল্টটা পেলাম এটা হচ্ছে 407.16 or 407, রাউন্ড ফিগার করে ফেলেছি, 407। আমাদের স্যাম্পল সাইজ কত হওয়া উচিত? 407। সো ফাইনাল আনসার, hence the required sample size is 407. তো এই ছিল আমাদের চ্যাপ্টার 4। আমি হয়তো আরেকটা ক্লাস করতে পারি চ্যাপ্টার 4 এর উপরে, বাট খুব একটা পসিবিলিটি নেই, যেহেতু এখানে সবগুলা কনসেপ্ট কভার করে ফেলা হয়েছে চ্যাপ্টার 4 এর। আই থিংক সবার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। তবে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 এর কনসেপ্টগুলো যাদের বুঝতে সমস্যা হয়েছে তাদেরকে আমি আবার বলবো যে ভিডিওগুলো আবার দেখতে এবং রিভাইজ দিতে, এবং ওই চ্যাপ্টার 2 নরমাল ডিস্ট্রিবিউশন এবং চ্যাপ্টার 3 এর যে ম্যাথ কোশ্চেনগুলো এগুলো প্র্যাকটিস করতে। তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই ইজি মনে হবে। এই চ্যাপ্টারে সিমিলার ফর্মুলা ইউজ করা হয়েছে আগের চ্যাপ্টারের মতো, অর্থাৎ চ্যাপ্টার 3 এর মতো, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে চ্যাপ্টারটা ছিল। সো এই ক্লাসে এইটুকু পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।